এই জন্য No. আচ্ছা, আমরা একটু চার্টে একটু আঁকাআঁকি করব। তো আজকের টপিক হচ্ছে উন্নত টেকনিক এবং বিশ্লেষণ। তো ইংরেজি দাঁড়াবে এরকম, অ্যাডভান্স টেকনিক। টেকনিক অ্যান্ড অ্যানালাইসিস। অ্যানালাইসিস, আচ্ছা। তো অ্যাডভান্স টেকনিক অ্যানালাইসিস থেকে আসে, তো আমরা অ্যানালাইসিস দিয়ে শুরু করব। তো অ্যানালাইসিস থেকে অ্যাডভান্স টেকনিকটা আসবে, যে অ্যানালাইসিসের কিভাবে অ্যানালাইসিস করলে অ্যাডভান্সলি আমরা মার্কেটে ম্যাক্সিমাম প্রফিট করতে পারবো। তো অ্যানালাইসিস জিনিসটা আমরা শুরু করি আগে। আচ্ছা, মার্কেটে 3 ধরনের অ্যানালাইসিস আছে। একটা হচ্ছে ফান্ডামেন্টাল, আচ্ছা ফান্ডামেন্টাল, টেকনিক্যাল, একটা হচ্ছে সেন্টিমেন্টাল। আচ্ছা, তো 3 ধরনের অ্যানালাইসিস ফরেক্স মার্কেটে করা হয়। তো প্রথমত ফান্ডামেন্টাল, তারা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করি। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কি? আচ্ছা, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস হচ্ছে মেন্টাল অ্যানালাইসিস। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস নির্ভর করে একটা দেশের অর্থনীতির উপর, ইকোনমি। আচ্ছা, ইকোনমি বা অর্থনীতির উপর। ইকোনমি এবং অর্থনীতিতে দুইটা বিষয় আছে, একটা হচ্ছে মাইক্রো মাইক্রো এবং হচ্ছে ম্যাক্রো। আচ্ছা, এখন ইকোনমি, একটা দেশের অর্থনীতি ভালো কিংবা খারাপ, তার জন্য আপনার ইন্ডিকেটর দরকার। তো মাইক্রো ইকোনমি এবং ম্যাক্রো ইকোনমি ভালো কিংবা খারাপ বোঝার জন্য ইন্ডিকেটর দরকার, সূচক। তার মানে হচ্ছে মাইক্রো ইকোনমি কেমন, তার জন্য আমার ইন্ডিকেটর দরকার। যে সূচকের কি কি ইন্ডিকেটর দেখলে আমি বুঝবো যে আমার অর্থনীতির মাইক্রো ইকোনমি কি অবস্থা এবং ম্যাক্রো ইকোনমি কি অবস্থা, ইন্ডিকেটর। আচ্ছা, তো ফরেক্সে ম্যাক্রো ইকোনমি আমাদের দরকার নাই। যারা ইকোনমিস্ট কিংবা অর্থনীতি নিয়ে বিশ্লেষণ করেন, যে অর্থনীতিবিদ, তারা মাইক্রো ইকোনমি নিয়ে কাজ করে, তো আমাদের ফরেক্সের জন্য দরকার ম্যাক্রো ইকোনমি। আচ্ছা, তার মানে ম্যাক্রো ইকোনমি ইন্ডিকেটর, ম্যাক্রো ইন্ডিকেটর। আচ্ছা, ম্যাক্রো ইন্ডিকেটর আমি যতটুকু জানি আছে 123টা। তার মধ্যে আমাদের জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্ট, এক্সপোর্ট ইম্পোর্ট অথবা ট্রেড ব্যালেন্স। আচ্ছা, তারপর দরকার আনএমপ্লয়মেন্ট রেট, ওই দেশের কতজন লোক বেকার আছে, আনএমপ্লয়মেন্ট রেট এবং হচ্ছে ইন্টারেস্ট রেট। আচ্ছা, তো এই 3টা আমাদের ইম্পর্টেন্ট। আরো ইন্ডিকেটর আছে, যেটা আমরা ইন্ডিকেটর গুলো আমরা কোথায় পাই, যেটা আমরা জানি যে ফরেক্সে আমরা বলি নিউজ ট্রেডিং। তো নিউজ ট্রেডিং মানে ইকোনমিক্যাল ইন্ডিকেটরের কোনো ডাটা আসার ফলে মার্কেটে মুভমেন্ট হয়, যেটা আমরা নিউজ ট্রেডিং মানে আপনি ইকোনমিক্যাল ইন্ডিকেটর দিয়ে ট্রেড করতেছেন। বেশিরভাগ ক্ষেত্রে কিছু নিউজ থাকে, তো নিউজ কম থাকে। তো নিউজ ট্রেডিং মানে ইকোনমিক্যাল ইন্ডিকেটরের নিউজ।
তো আমার ম্যাক্রো ইন্ডিকেটরের মধ্যে যদি আমি যাই, যে আমাদের তিনটা আমরা পাইছি, ম্যাক্রো ইন্ডিকেটর, ইকোনমিক্যাল ইন্ডিকেটর, যে ট্রেড ব্যালেন্স কিংবা এক্সপোর্ট ইম্পোর্ট, ট্রেড ব্যালেন্স, ইন্টারেস্ট রেট, আচ্ছা, আনএমপ্লয়মেন্ট রেট, এই তিনটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন আপনি যদি ধরেন যে ইউরো ইউএসডি পেয়ারে, ইউরোর দাম কমতাছে এবং বাড়তাছে, তো এই দাম কমা এবং বাড়া নির্ভর করে এই ইকোনমি ইন্ডিকেটর উপরে ভিত্তি করে। যদি ইউরোর কোন একটা ইকোনমি ইন্ডিকেটর উইক আসে, ইউএসডি যদি স্ট্রং আসে, তাহলে ইউএসডির দাম বাড়বে। তো এটা টোটাল ইকোনমিক ইন্ডিকেটর গুলা যোগ বিয়োগ করে এটার ভ্যালু কত, ইন্টেন্সিক ভ্যালু, মানে ইউরোর দাম আসলে কত হওয়া উচিত, এই ইন্ডিকেটরের উপর ভিত্তি করে কত হওয়া উচিত, এটা বলে ইন্টেন্সিক ভ্যালু। তো ইন্টেন্সিক ভ্যালু, ইউরোর দাম কত হওয়া উচিত, যে কোনো ইন্ডিকেটর যে ভ্যালু গুলো আসতেছে, যে আমরা নিউজে যে ডাটা গুলা দেখি, তো এটার ভ্যালু কত হওয়া উচিত ইউরো, তো এটা ক্যালকুলেশন যেভাবে করা হয় এটাকে বলা হয় ইকোনোমেট্রিক্স। তো ইকোনোমেট্রিক্স আমাদের বিষয় না। ম্যাট্রিক্স। তো ইকোনোমেট্রিক্স দিয়ে যারা ইকোনমিস্ট, তারা বিশ্লেষণ করে যে ইন্টেন্সিক ভ্যালু, ইউরোর দাম কত হওয়া উচিত, ইউএসডির দাম কত হওয়া উচিত। যদি তারা দেখে যে ইকোনমিক ইন্ডিকেটরের ইন্টেন্সিক ভ্যালু, মার্কেটে যে প্রাইস আছে ইউরোর, এটা অনেক কম, তখন তারা ইউরো বাই করে। যেটা কম এটা বাড়বে, কারণ সব সময় মার্কেট ইন্টেন্সিক ভ্যালু যে দাম হওয়া উচিত সেই দামে যায়। আবার যদি দেখে যে ইউএসডি যে দামে চলতেছে, তার ইন্টেন্সিক ভ্যালু, ইন্ডিকেটরের ভ্যালু দামের চেয়ে বেশি হওয়া উচিত, তখন তারা ইউএসডি বাই করে, ইউরো সেল করে। তো এটা হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের বিষয়। তো আমরা ফান্ডামেন্টালে দুইটা বিষয় ইউজ করি, সেটা হচ্ছে নিউজ ট্রেডিং বা ইকোনমিক ইন্ডিকেটর ডাটা দেখে আমরা ট্রেড করি শর্ট টার্মের জন্য। কিন্তু লং টার্মে যদি আপনি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে চান, ইন্ট্রিনসিক ভ্যালু অ্যানালাইসিস করতে চান, তাহলে আপনার ইকোনমেট্রিক্স দিয়ে করতে হবে। তো এটার জন্য আপনার অনেক পড়াশোনা করতে হবে। এটা হচ্ছে ইকোনমিক্স নিয়ে যারা পড়ে তারা এটা করে, কিংবা যারা ফাইন্যান্স নিয়ে পড়াশোনা করতেছে তারাই এই ইকোনমেটিক্স নিয়ে কাজ করে, যে তারা ভ্যালুটা বের করে যে ইন্টেন্সিক ভ্যালু কত, ইউরোর দাম আসলে কত হওয়া উচিত। তারা যদি দেখে যে ইউরোর দাম যে দামে চলতেছে, কথার কথা যে তার ইন্টেন্সিক ভ্যালুর অনেক উপরে, তখন তার ইউরো সেল করে দেবে, কারণ এটা অনেক ইন্টেন্সিক ভ্যালুর চেয়ে বেশি দাম হয়ে গেছে। ইন্টেন্সিক ভ্যালু মানে ধরেন একটা কলমের দাম আপনি দেখলেন, সবকিছু মিলে তার বানানোর খরচ সবকিছু মিলে একটা কলমের দাম 2 টাকা, আপনি দেখতেছেন মার্কেটে সে কলম বিক্রি হচ্ছে 3 টাকা দিয়ে। যারা ইকোনমি মিক্স নিয়ে কাজ করে, ইকোনমিক্স নিয়ে কাজ করে, তারা জানে যে কলমের দাম 2 টাকার বেশি হওয়া উচিত না, এটার দাম 3 টাকা চলতেছে, তখন তো এটা বিক্রি করে দিবে, যে না এটা অনেক বেশি দামে বিক্রি হচ্ছে, এটা আমি বিক্রি করে দেবো, কারণ এটা আবার 2 টাকাতে আসবে। কোনো কারণে মার্কেটে ডিমান্ড বেড়ে গেছে, এই জন্য হয়তো 3 টাকা হয়েছে, কিন্তু আসল তার দাম হচ্ছে 2 টাকা। এটা বলে ইন্টেন্সিক ভ্যালু, যে আসল দামটা আসলে কত। তো এটা হচ্ছে ফান্ডামেন্টালের বিষয়। তো ফান্ডামেন্টাল হচ্ছে অ্যাডভান্স বিষয়, যারা এটা নিয়ে কাজ করে, পড়াশোনা করে, তাদের জন্য। তো যেহেতু আমরা ট্রেডিং করতে চাচ্ছি, তো ট্রেডিং এর জন্য আমাদের যা জানার জন্য, এগুলো আমরা ইকোনমিক্স নিয়ে কথা বললাম, জানার জন্য ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, আমরা ট্রেডিং, আমরা নিউজে ট্রেড করি। তো নিউজ ট্রেড করার জন্য আমরা ফরেক্স ফ্যাক্টরি ইউজ করি বেশিরভাগ ক্ষেত্রেই। যে ফরেক্স ফ্যাক্টরিতে যে নিউজ গুলা আসে, যে আমরা দেখি যে নিউ হোমসের, এটা কিন্তু ইকোনমিক ইন্ডিকেটরের ভ্যালু আসবে এখানে। তো এখানে একটা ভ্যালু আসলে আগের দিনে কিরকম, আগে কিরকম ছিল, তার আগে কিরকম ছিল, এটা একটা ক্যালকুলেশন করে আমরা চিন্তা করি যে এত পিস বাড়তে পারে। তো শর্ট টার্মে আমরা আসলে এটারে নিউজ ট্রেডিং বলতেছি, যে এই ইকোনমিক ইন্ডিকেটর নিউজ দেখে আমরা ট্রেড করতেছি। এটা শর্ট টার্মে জিনিস, কিন্তু ফান্ডামেন্টাল জিনিসটা কিন্তু এরকম না। শুধু আপনি একটা ইন্ডিকেটর নিউজ দেখে ট্রেড করতেছেন, এটা ফান্ডামেন্টাল না। ফান্ডামেন্টাল অনেক বিষয় নিয়ে একটা বিষয়। আচ্ছা, এখন আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস নিয়ে কথা বলি, যে ফান্ডামেন্টাল তো গেল, যে টেকনিক্যাল অ্যানালাইসিস বিষয়টা আসলে কি। আচ্ছা, টেকনিক্যাল অ্যানালাইসিস।
আচ্ছা, টেকনিক্যাল অ্যানালাইসিসের মধ্যে দুইটা বিষয় আছে। একটা হচ্ছে ইন্ডিকেটর বেস, ইন্ডিকেটর, আর একটা হচ্ছে প্রাইস অ্যাকশন। প্রাইস অ্যাকশন কিংবা ক্যান্ডেলস্টিক। আচ্ছা, ক্যান্ডেলস্টিক। আচ্ছা, টেকনিক্যাল বিষয়টা কি? টেকনিক্যাল বিষয় হচ্ছে, ধরেন এটা একটা গাড়ি, ধরেন এটা একটা গাড়ি। আচ্ছা, গাড়ি ড্র কেমনে করবো? আচ্ছা, ধরেন এটা একটা গাড়ি, হ্যাঁ? তো আপনি হচ্ছে টেকনিশিয়ান কিংবা টেকনিক্যালের লোক। তো আপনি জানেন এই গাড়ি চাকার এই নাটটা যদি টাইট দিই, এটা ঢিল হয়ে গেছে, টাইট দিলে চাকাটা শক্তভাবে লেগে যাবে এবং গাড়ি চলা শুরু করবে। আচ্ছা, আপনি কিন্তু জানেন না এই গাড়িটা, এই এই চাক্কা কার সাথে লাগানো আছে, এই পুরো সিস্টেমটা আপনি জানেন না। আপনি আংশিক একটা বিষয় জানেন যে এই চাকার নাটটা টাইট দিলে চাকাটা টাইট হয়ে যায়, তাহলে আর সমস্যা হয় না, কিংবা ইঞ্জিনটা এই অংশটা ঠিক করলে ইঞ্জিনটা ঠিক হয়ে যায়, কিন্তু এই গাড়ির পুরা সিস্টেম কিভাবে কাজ করতেছে আপনি এটা জানেন না। আচ্ছা, এই পুরা সিস্টেম কিভাবে কাজ করতেছে, এটার নাম হচ্ছে ফান্ডামেন্টাল। যে এই গাড়ির চাকা আছে, ইঞ্জিন আছে, অনেক পার্টস আছে, তো পুরো সিস্টেমটা কিভাবে কাজ করে। আচ্ছা, তো টেকনিশিয়ান কিংবা টেকনিক্যাল বিষয় হচ্ছে এইটা হইলে এরকম হয়, এটা টাইট দিলে এটা ঠিক হয়ে যায়। তার মানে আপনি টেকনিক্যালি বিষয়টা করতেছেন। তো আমরা ফরেক্স মার্কেট টেকনিক্যালি কি করবো, প্রাইজের ভ্যালু কিংবা প্রাইজের মুভমেন্ট দেখে একটা আইডিয়া করব যে এরকম প্রাইস আসলে আসলে মার্কেট উপরে যায় কিংবা নিচে যায়। আচ্ছা, এখন যদি আপনি বলেন যে এই গাড়ির ফান্ডামেন্টাল অ্যানালিস্ট কে, এই গাড়ির পুরো সিস্টেম জানে কে, সে হচ্ছে অটোমোবাইল ইঞ্জিনিয়ার। অটোমোবাইল ইঞ্জিনিয়ার হচ্ছে এই পুরা সিস্টেমটা সে জানে। সে হচ্ছে এই গাড়ির ফান্ডামেন্টাল অ্যানালিস্ট। তার মানে আপনি যদি ফান্ডামেন্টাল অ্যানালিস্ট হতে চান, আপনার অনেক বিষয় নিয়ে পড়াশোনা করতে হবে, যেটা আমাদের সময়ও নাই, আবার বয়সও নাই। কিংবা অনেকে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন, তাদের ফান্ডামেন্টাল তাদের দরকার, যারা নতুন নতুন বিষয় নিয়ে কাজ করবে, গাড়ির মডেল কিরকম হতে পারে, ইঞ্জিনটা অ্যাডভান্স করা যায় কিনা, তো আমাদের তো এটা দরকার নাই। তো আমরা টেকনিক্যালি বিষয়টা করবো যে একটা দাম দেখে, একটা নির্দিষ্ট কোনো স্পেসিফিক বিষয় দেখে, ইন্ডিকেটর হতে পারে, প্রাইস অ্যাকশন হতে পারে, দাম বাড়বে না কমবে, আমরা তার উপরে বাই সেল করে একটা প্রফিট করব। মানে টেকনিক্যাল অ্যানালাইসিস মানে হচ্ছে একটা টেকনিক কিংবা একটা মার্কেটের একটা টেকনিক কিংবা একটা ক্ষুদ্র অংশ আমরা ইউজ করে মার্কেট থেকে প্রফিট করার চেষ্টা করতেছি। তো টেকনিক্যাল অ্যানালাইসিস মানে হচ্ছে আমরা মার্কেটের প্রাইজের একটা মুভমেন্ট দেখে, ক্ষুদ্রতম অংশ মানে প্রাইস, প্রাইস দেখে প্রাইজের ইন্ডিকেটর মানে হচ্ছে একটা ফর্মুলা, যোগ বিয়োগ গুণ ভাগ, এই করে আমি বলতেছি মার্কেট সিগন্যাল দিবে ইন্ডিকেটর গুলা যে বাই করতে হবে, তখন আপনি বাই করবেন, সিগন্যাল দিবে সেল করতে হবে, আপনি সেল করবেন। তো একটা ক্ষুদ্র অংশ নিয়ে আমরা কাজ করতেছি। তো বেশিরভাগ ক্ষেত্রে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস ফরেক্স মার্কেটে বড় বড় ব্যাংক এবং ইনস্টিটিউট ছাড়া করে না, কারণ ফান্ডামেন্টাল অ্যানালাইসিস হতে অনেক শিক্ষাগত যোগ্যতার দরকার হয়। আচ্ছা, তারপর আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস এর অধ্যায় শেষ করছি। তো এখন আমরা যেটা করব, সেন্টিমেন্টাল অ্যানালাইসিসটা কি? আচ্ছা, সেন্টিমেন্টাল অ্যানালাইসিস হচ্ছে নিউজ এবং রিউমার, যে নিউজ এবং রিউমার নিয়ে সে কাজ করে। রিউমার, আচ্ছা, নিউজ রিউমার কি? নিউজ মানে হচ্ছে ইকোনমিক্যাল ইন্ডিকেটরে কোনো ডাটা আসবে, তার নিউজ কিরকম হতে, ডাটাটা কিরকম হতে হবে, ওইটা নিউজ। কিংবা কোনো একটা নিউজ আছে, যেমন ট্রাম্প হচ্ছে ইলেকশনে জিতে গেছে, এটা একটা নিউজ। যে ট্রাম্প ইলেকশন জিতে গেছে, যে ইলেকশন হচ্ছিল কি হবে কেউ জানে না, তা আপনি নিউজ পেয়ে গেলেন যে ট্রাম্প ইলেকশনে জিতে গেছে। আচ্ছা, যখন ট্রাম্প ইলেকশনে জিতে গেছে, গোল্ডের দাম কিন্তু অনেক পড়ে গেছিল। আচ্ছা, তো গোল্ডের দাম কেন পড়ে গেছিল? এটা হচ্ছে রিউমার। আচ্ছা, গোল্ডের দাম কেন পড়ে গেছে? সবাই মনে করতেছিল যে ট্রাম্প এসে দুনিয়াতে সব যুদ্ধ বন্ধ করে দিবে, দুনিয়াতে কোনো সমস্যা থাকবে না, তো যুদ্ধ বন্ধ করলে গোল্ডের দাম পড়ে। আচ্ছা, এটা হচ্ছে রিউমার, যে আসলে কি ট্রাম্প এই কাজটা করতে পারবে না। রিউমার হইতেছে সবাই মনে করতেছে ট্রাম্প এই কাজটা করবে, আসলে পারবে কিনা, কিন্তু সে এটা মানে ট্রাম্পের ট্রাম্পের দিয়ে এটা সম্ভব, একদিনে সম্ভব না, সময় লাগবে হয়তো বা। তো এটা রিউমার, যে গুজব, যে ট্রাম্প আসলে এটা ঠিক করে ফেলবে সে। তো মার্কেটে সেন্টিমেন্ট অ্যানালাইসিস নিউজ এবং রিউমারে ঘটে। তার মানে হচ্ছে নিউজ আসলে মার্কেটে একটা মুভমেন্ট হয়, পাবলিক মনে করে যে আরে এই হইতে পারে। তো এটা একটা হচ্ছে পাবলিক
চিন্তা যে মার্কেট এরকম হতে পারে, ওরকম হতে, এটার কোনো ভিত্তি নাই। যে মার্কেট, এটা হচ্ছে সেন্টিমেন্টাল, আপনি মনে করতেছেন যে মার্কেট এরকম হইতে পারে, কিনো এরকম হইতে পারে, বেচো। তো এটার কোনো অ্যানালাইটিক্যাল ভিত্তি নাই, মানুষের মনস্তাত্ত্বিক ব্যাপার, যে সেন্টিমেন্টের উপর ভিত্তি করে নিউজ এবং রিপোর্টে মার্কেটটা বাড়ে, এটা একটা অ্যানালাইসিস আছে। তো এটা 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 একটু কমপ্লেক্স, তো এটা নিয়ে আমরা পরে কথা বলবো। আচ্ছা, তারপরে আমাদের আজকের ক্লাসে একটা আছে যে মাল্টি ফ্রেম অ্যানালাইসিস। মাল্টি ফ্রেম অ্যানালাইসিস, আচ্ছা, মাল্টি ফ্রেম অ্যানালাইসিস মানে হচ্ছে আমি যদি অনেকগুলো টাইম ফ্রেম একসাথে করে অ্যানালাইসিস করি, সেক্ষেত্রে মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস বলা হচ্ছে। যেমন আমি যদি 5 মিনিটে অ্যানালাইসিস করলাম, যে 5 মিনিটে আমি অ্যানালাইসিস করতেছি, আমি ইন্ডিকেটর দিয়ে করতে পারি, প্রাইস অ্যাকশনে করতে পারি, যে কোনো বিষয়ে করতে পারি। যেমন আমি যদি এখানে ধরি যে আমি 5 মিনিটে দেখতেছি এখানে একটা সাপোর্ট আছে, আমি 15 মিনিটে চলে গেলাম, 15 মিনিটেও দেখতেছি যে এটা একটা রেজিস্ট্যান্স, হ্যাঁ এটা একটা সাপোর্ট, সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স, এটা একটা সাপোর্ট আছে, 15 মিনিটেও সাপোর্ট। আচ্ছা, 30 মিনিটে যদি আমি যাই, যে 30 মিনিটে আমি দেখতেছি এটা সাপোর্ট আছে এখানে। আচ্ছা, 1 আওয়ারে যদি যাই, 1 আওয়ারে সাপোর্ট। তো মাল্টি টাইম ফ্রেম মানে সব টাইম ফ্রেম যখন আমার একই কথা বলবে, তখন আমি বাই কিংবা সেল করব। 5 মিনিটে বলতেছে না এটা রেজিস্ট্যান্স, 15 মিনিটে বলতেছে না এটা সাপোর্ট, এক একটা টাইম ফ্রেম আমার এক একটা কথা বলতেছে, আমি মার্কেটে ট্রেড করব না। তো মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস মানে সব টাইম ফ্রেম একই রকম হলে আমি আমি মার্কেটে এন্ট্রি নিব। তো এটা হচ্ছে মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস। আচ্ছা, নিউজ এবং ফান্ডামেন্টালি আমরা কথা বলছি, ট্রেডিং জার্নাল তৈরি এবং এর কৌশল। আচ্ছা, এবং ট্রেডিং সাইকোলজি। ট্রেডিং জার্নাল হচ্ছে এরকম একটা বিষয় যে আপনি মার্কেটে ট্রেড করতেছেন, মার্কেট ট্রেড করতেছেন, এখন আপনার মার্কেটে ট্রেডের পারফরমেন্স কিরকম, যে আমি মার্কেটে ভাই ট্রেড করতেছি, এটা তো একটা বিজনেস, তাই না? এটা তো হিসাব রাখতে হবে। ফরেক্স যারা বিজনেস মনে করে না, তারা এখানে লুজার হয়। ফরেক্স একটা ব্যবসা। তো যেহেতু ব্যবসা এটা, এখানে আপনার হিসাব নিকাশ রাখতে হবে। তো ফরেক্সে যেভাবে হিসাব নিকাশ রাখা হয় তারা বলা হয় জার্নাল। জার্নাল, জার্নাল করতে হবে। জার্নাল কি? যে আমি তারিখ দিলাম যে এটা ডেট, যে এত ডেটে আমি একটা ট্রেড নিছি, ধরেন এওডি ইউএসডি পেয়ারে, ইউএডি ইউএসডি পেয়ারে আমি ট্রেড নিছি, কত লেভেলে নিছি, এন্ট্রি কত লেভেল, আচ্ছা এন্ট্রি কত লেভেল, আমার এসএল কত, টিপি কত, এটা এটা আমার লিখতে হবে। যে আমার এন্ট্রি এত পয়েন্ট ছিল, এসএল এত ছিল, টিপি এত হচ্ছে, এখানে প্রফিট এবং লস, যে এখানে আমার প্রফিট হয়েছে না লস হয়েছে। আচ্ছা, তো যদি প্রফিট হয় আপনি প্লাস দিয়ে লিখবেন যে আমার প্রফিট হয়েছে ধরেন 20 পিপস প্লাস, এখানে লস হলে লিখবেন -20 পিপস। আচ্ছা, এইভাবে আপনি হিসাব করতে হবে যে মাসে আপনি কতগুলা ট্রেড করছেন, যে ট্রেড গুলা করছেন এখানে কোনটাতে আপনি এসএল খাইছেন মানে লস হয়েছে, কোনটাতে প্রফিট হয়েছে। এইটা আপনার পরে মার্কেট অ্যানালাইসিস করতে হবে। কিরকম? আমি যে ট্রেডটা নিছিলাম এত ডেটে, এটা কেন টিপি খাইলো, কেন এসএল খেলো, যে আমি আমার অ্যানালাইসিস কি ছিল। যখন আপনি এটা পরে চেক করবেন, তখন আপনি দেখবেন কোনো কারণ ছাড়া আপনি টিপি খাইতে পারেন, এটা হচ্ছে ঝড়ে বক, ঝড়ে বক পড়ে গেছে। তো ঝড়ে বকের টিপি দিয়ে আপনি মার্কেট টিকে থাকতে পারবেন না। যে আপনি মার্কেট এন্ট্রি নিছেন, কোনো কারণে মার্কেট আপনার দিকে মুভ করছে, আপনি টিপি খাইছেন। তো এই ঝড়ে বক দিয়ে আপনার মার্কেটে প্রফিট করতে, লং টার্মে প্রফিট করতে পারবেন না, টিকেও থাকতে পারবেন না। আচ্ছা, আবার এসএল দেখতেছেন, যে আমি যে এসএল খাইছি, এটা কি কারণে খাইছে, আমার কি কোনো অ্যানালাইসিসের ভুল ছিল, নাকি আমার অ্যানালাইসিসের কি জন্য আমি এসএল খেলাম, আপনার খুঁজে বের করতে হবে। যদি আপনার ভুল হয়ে থাকে, ভুলটা ঠিক করতে হবে, না আমার ভুল হয়েছে। আপনি যদি মনে করেন যে না এসএল কেন খাইছে, টিপি কেন খাইছে আমি জানি না, আপনি 100% শিওর আপনি এখানে জুয়া খেলতেছেন। যে আপনার টিপি কেন খাইছে, এসএল কেন খাইছে আপনি জানেন না। তো জার্নাল করলে আপনি বুঝতে পারবেন যে আপনার ব্যবসাটা কিরকম চলতেছে, আপনি কি জুয়া খেলতেছেন না আসলে ব্যবসা করতেছেন। আচ্ছা, আপনি মনে করলেন যে ভাই আমি খুঁজে পাচ্ছি না যে আমার টিপি কেন খাইছে, এসএল কেন খাইছে, আমি খুঁজে পাচ্ছি না, ধরেন আপনি খুঁজে পান না, তখন কোনো মেন্টরের সাথে আপনার যোগাযোগ করতে হবে যে আমি এই ট্রেড গুলা করছি, বিভিন্ন ভাবে করছি, আমার ফ্রেন্ড বলছে, অমুক বলছে, আমি মনে করছি এরকম হতে পারে। তাহলে আমি এখানে টিপি যে ট্রেড গুলা করছি, এই ট্রেড করা কি ঠিক আছে? কিংবা এই ট্রেড গুলো যে করছি যেখানে টিপি খাইলো,
এই ট্রেড গুলো কিভাবে নেক্সট টাইম আমি যখন মার্কেটে এন্ট্রি নিব, এটা আমি কিভাবে শিখতে পারবো। তো এইটা বের করার জন্য আপনার জানার লাগবে। তার মানে হচ্ছে জার্নাল জিনিসটা হচ্ছে আপনার ব্যবসার হিসাব নিকাশ, যে আপনি যে ব্যবসাতে লস খাইছেন কিংবা লাভ করছেন তার কারণটা কি। কারণ ছাড়া লাভ লস করতেছেন মানে আপনি ঝড়ে বক মারতেছেন, মানে গ্যাম্বলিং করতেছেন। তো গ্যাম্বলিং করে ব্যবসা হয় না। তো যার মানে আপনার জার্নাল মেনটেন করতে হবে। ট্রেডিং সাইকোলজি বা ইমোশন কন্ট্রোল। আচ্ছা, ইমোশন হইতেছে সাইকোলজি খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। যে সাইকোলজির ট্রেডিং সাইকোলজি খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় ফরেক্স মার্কেটের জন্য। ট্রেডিং সাইকোলজি, ইমোশন। আচ্ছা, ইমোশনের মধ্যে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে ফিয়ার এবং গ্রিড। ফিয়ার মানে হচ্ছে ভয় এবং লোভ। আচ্ছা, ভয় এবং লোভ কিভাবে কাজ করে, আপনি যখন লস খাইতেছেন মার্কেটে আপনার মধ্যে ভয় কাজ করবে যে আমার টাকা তো লস হয়ে গেল, এটাকে আমি ফেরত পাবো কিভাবে, আপনার মধ্যে ভয় কাজ করবে। আর গ্রিড হচ্ছে যখন আপনি প্রফিট করছেন আপনার মধ্যে লোভ কাজ করে, আমি তো মার্কেটে সবকিছুই জানি, প্রফিট করা কোনো ঘটনাই না। আচ্ছা, আপনি যদি এই কাজটা করেন যে আমি ভয় পাই মার্কেটে লস করলে, আবার লোভ, আবার মার্কেটে প্রফিট করলে আমার মধ্যে লোভ কাজ করে, আরে বড় লটে মাইরে দেই, আমি তো পারি, এটা এটা কোনো সমস্যাই না। আচ্ছা, এটা যদি আপনি করেন আপনার বেশিরভাগ ক্ষেত্রে ব্যালেন্স জিরো হবে। আপনার ব্যালেন্স জিরো হবে, কারণ কি, কারণ আপনি এমন একটা লটে মারবেন, সব ট্রেড তো আপনি উইন করবেন না, কোনো কারণে মার্কেট আপনার উল্টা দিয়ে গেছে, উল্টা দিয়ে গেলে আপনার ব্যালেন্স জিরো হয়ে যাবে। তাহলে আপনার ভয় এবং লোভ কন্ট্রোল করতে হবে, যে আমার লস, মার্কেটে লস হতেই পারে, লাভ হতেই পারে, তো এইটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই কিংবা লোভে পড়ার কিছু নাই। এটাই ব্যবসা, আমার লাভ হবে লস হবে, এভারেজ আমি প্রফিট করব। আচ্ছা, তো যারা নতুন আসছে তারা বেশিরভাগ ক্ষেত্রেই মার্কেটে লোভে পড়ে, যার এখানে অনেক টাকা, বড় লটে মারো। তো এইভাবে ব্যবসা হবে না, যে আপনার ব্যবসা ব্যবসার মধ্যে করতে হবে। তো আপনি যদি লোভে পড়েন, ভয়ে পড়েন, আপনার ব্যালেন্স দিতে হবে। আচ্ছা, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, সেক্ষেত্রে আপনার লোভ এবং ভয় থেকে বাঁচার প্রথম পার্ট হইতেছে মানি ম্যানেজমেন্ট। মানি ম্যানেজমেন্ট মানে আমি প্রতি ট্রেডে কত পার্সেন্ট রিস্ক নিতে চাই। আচ্ছা, আমি প্রতি ট্রেডে কত পার্সেন্ট রিস্ক নিব, এইটা সবসময় সেম থাকবে। আমার মানি ম্যানেজমেন্ট করতে হবে, আমি এত টাকার বেশি রিস্ক নিব না, এত টাকার বেশি প্রফিট নিব না, এটা আপনার কন্ট্রোল করতে। মানি ম্যানেজমেন্ট মানে হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। রিস্ক ম্যানেজমেন্ট মানে হচ্ছে রিস্ক রিওয়ার্ড, মানে আমি কত পার্সেন্ট রিস্ক নিব, তার কত পার্সেন্ট প্রফিট নিব, এটা আপনার ঠিক করতে হবে। তো মানি ম্যানেজমেন্টে সবকিছুই আছে, রিস্ক ম্যানেজমেন্ট, রিস্ক রিওয়ার্ড, যে আমি 1% রিস্ক নিব, 1%ই নিব, তার বেশি নিব না। আচ্ছা, তো আপনি যদি মানি ম্যানেজমেন্ট না করেন, আপনার ইমোশন এমন পরিমাণে ধরবে আপনার মাথা নষ্ট হয়ে যাবে, মাথা কাজ করবে না। আচ্ছা, এখন মানি ম্যানেজমেন্ট করার জন্য আপনার কি লাগবে, আপনি মানি ম্যানেজমেন্ট একবারে করতে পারবেন না, যে আমার প্রতি ট্রেডে 1% রিস্ক নিতে হবে, আমি যেই পার্সেন্ট রিস্ক নিচ্ছি প্রফিট তার ডবল নিতে হবে, এটা আপনি করতে পারবেন না, কারণ আপনার এডুকেশন নাই। আপনি এই 1% রিস্ক নিতে হবে, 2% রিস্ক নিতে হবে, এসএল খাইলে, এসএল খাইলে আমি ট্রেড করব না, আমি পরপর যদি 3টা এসএল খাই আমি আজকে ট্রেড করব না। এই যে মানি ম্যানেজমেন্টের মধ্যে ট্রেড ম্যানেজমেন্ট, যে আমি 3টা এসএল খাইলে আমি ট্রেড করব না, এটা আপনি এডুকেশন কিংবা ট্রেনিং ছাড়া একা একা করতে পারবেন না। তার মানে প্রথমে আপনি, আপনার নলেজ দরকার, নলেজের পরে মানি ম্যানেজমেন্ট করতে হবে, শিখবেন, এটা প্র্যাকটিস করতে হবে, তখন আপনার ট্রেডিং সাইকোলজির যে ইমোশন এটা আপনি কন্ট্রোল করতে পারবেন। নলেজ ছাড়া এটা কন্ট্রোল করা সম্ভব না। এখন নলেজ বলতে আপনি কি বুঝাচ্ছেন, নলেজ বলতে যদি আপনি বুঝান যে আমি একা একা শিখে ফেলবো, যে বা আমি ইউটিউবে ভিডিও দেখা নলেজটা শিখে ফেলছি, মানি ম্যানেজমেন্ট শিখে ফেলছি, আমি এটা করতে পারবো, যদি তাই হইতো যে আপনি ইউটিউব দেখে শিখে ফেলছেন, আপনার মেন্টরের দরকার নাই, তাহলে সারা পৃথিবীতে স্কুল কলেজ বলে কিছু থাকতো না, সবাই ইউটিউবে ভিডিও দেখতো কিংবা বই কিনে নিয়ে এসে বাড়িতে বসে বসে পড়তো, স্কুল কলেজের দরকার নাই। স্কুল কলেজের দরকার কেন, এটা ডিসিপ্লিনের জন্য। আপনি, আপনার কাছে টিচার আছে, ডিসিপ্লিন, যে কিভাবে শিখতে হবে, কেমনে শিখতে হবে, এটা আপনি একা একা শিখতে পারবেন না, বই পড়ে শিখতে পারবেন না, আপনার একটা টিচার কিংবা মেন্টর লাগবে। তো
এই হচ্ছে আমাদের আজকের লাস্ট ক্লাসের প্রেজেন্টেশন, দ্য ট্রেডিং সাইকোলজি, মাল্টি টাইম ফ্রেম। তো আজকের ক্লাস আমাদের এখানে শেষ। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে ক্লাস নিয়ে? হ্যালো। শাহরিয়ার ভাই, হ্যাঁ। একটা কোশ্চেন মানে কি যে মাল্টি টাইম ফ্রেমে কোন কোন টাইম দিয়ে আমরা একসাথে করব? আপনি একটা দেখাইছিলেন যে স্ক্যাল্পিং এর ক্ষেত্রে, কিন্তু হ্যাঁ, ডে ট্রেডিং এ কিংবা সুইং ট্রেডিং এ কোন কোন টাইম মাল্টি টাইম ফ্রেমের অংশ হতে পারে? আচ্ছা, তো মাল্টি টাইম ফ্রেম বেশিরভাগ ক্ষেত্রেই আপনি যে টাইম ফ্রেমে ট্রেড করতেছেন, ধরেন আমি যদি 5 মিনিটসে ট্রেড করি, কথার কথা, আমার মাল্টি টাইম ফ্রেম কোনটা হবে? আমার সামনের দুইটা, 15 মিনিট এবং 30 মিনিট। আচ্ছা, আমি 1 আওয়ারে যাবো, আপনি যাইতে আপনার ইচ্ছা, আপনি যাইতে পারেন না পারেন, আপনার ইচ্ছা। তো মাল্টি টাইম ফ্রেম মানে আমি যেখানে আছি তার সামনে দুইটা। আপনি 3টাতে যাইতে পারেন, এটা আপনার ইচ্ছা, যাবেন কি যাবেন এটা আপনার ইচ্ছা। আপনি 4টাতে যাইতে পারেন, কিন্তু 3টা 4টার বেশি দরকার নাই, এটা আপনি করতে পারেন। আচ্ছা, এটা হচ্ছে স্ক্যাল্পিং এর জন্য হলো বিষয়টা। আচ্ছা, ইন্টারডে কিংবা ডে ট্রেডিং এর জন্য হচ্ছে 1 আওয়ার, আপনি 1 আওয়ারে ট্রেড করবেন। ইন্টারডে কিংবা ডে ট্রেডিং এর জন্য 1 আওয়ার থেকে শুরু। আপনার ডে ইন্টারডের জন্য 1 আওয়ারের পরে 4 আওয়ার এবং ডেলি, এর বেশি যাওয়ার দরকার নাই। 1 আওয়ার, 4 আওয়ার এবং ডেলি যদি আপনি ইন্টারডে ট্রেড করেন। কিন্তু আপনি যদি স্ক্যাল্পিং করেন, আপনি যে কোনো টাইম ফ্রেমে মাল্টি টাইম ফ্রেম ইউজ করতে পারবেন। ইন্টারডের জন্য 1 আওয়ার, 4 আওয়ার, ডে ওয়ান, এর বেশি যাওয়ার দরকার নাই। আচ্ছা, আমি যদি সুইং করি, ডে ওয়ানই করবো ট্রেড। আমি যদি সুইং করি তাহলে ডে ওয়ান এবং উইকলি দেখলে আমার হবে, মাল্টি দেখার দরকার না। আপনি দেখতে পারেন, কিন্তু আপনি সুইং এর জন্য ডে ওয়ান এবং উইকলি হচ্ছে বেস্ট। আপনি মান্থলি দেখতে পারেন, কারণ একটা ক্যান্ডেল 1 মাসে ক্লোজ হবে। তো আমি যদি মাসের মাঝখানে দেখি তাহলে কি আমার লাভ আছে? তাহলে আমার তো লাভ নাই। ক্যান্ডেল ক্লোজ না হলে আপনি দেখে কি করবেন? তো সেক্ষেত্রে ডে ওয়ানে আপনি যদি সুইং করেন তাহলে ডে ওয়ান এবং উইকলি দেখলেই যথেষ্ট। হ্যাঁ, মান্থলি আপনি দেখতে পারেন কখন, মান্থ যখন ক্লোজ হয়ে গেল তখন। তো স্ক্যাল্পিং এর জন্য আপনি 5 মিনিট থেকে 15-30 এনাফ। যদি আপনি মনে করেন আমি সব দেখবেন, দেখতে পারেন। অনেকে মান্থলিও দেখে, স্ক্যাল্পিং করতেছে, মান্থলি টাইম ফ্রেম দেখতেছে। কেন করতেছে আমি জানি না। স্ক্যাল্পিং করতেছে, মান্থলি টাইম ফ্রেমও দেখতেছে। মানে জানি না সে কেন করতেছে, কারণ ফরেক্স মার্কেটে কে কি করে এটা বলা মুশকিল। হ্যাঁ চন ভাই। হ্যাঁ, ঠিক আছে, ওকে। হ্যাঁ। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, কারো কোনো কোশ্চেন? আজকে আমাদের শেষ শেষ ক্লাস তো। তো যারা রেগুলার ক্লাস করছেন তাদের কোনো কোশ্চেন নাই, নাকি কেউ রেগুলার না এখানে? আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই আমি এই লাইনে খুবই নতুন, এটা আচ্ছা লজ্জার আচ্ছা। বিষয়। আমার ওই হ্যাঁ টিপিএসএল সেট ওই বিষয়টা আমার একটু মাথায় কম ঢুকছে। হ্যাঁ, ওই বিষয়টা যদি একটু আমার একটু কাইন্ডলি বুঝাই দিতেন। মানে টিপিটা আর এসএলটা সেট করতে হয়, ওইটা মার্কেট দেখে কত পয়েন্টে আছে ওইটা দেখে কিভাবে সেট করতে হয়, এটা আমি একটু কম বুঝছি। হ্যাঁ আচ্ছা, শিপুর আলী ভাই, আমি আপনার একটা কথা বলি। জি ভাই। মার্কেটে এসএলটিপি এটা আপনি ফেসবুকে, সরি, ইউটিউবে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন। এটা একটা সিম্পল বিষয়। হ্যাঁ, হুম। আপনার জন্য তো কঠিন মনে হচ্ছে। আপনি ইউটিউবে না, এরকম দেখবেন হাজার হাজার ভিডিও আছে, বাংলাতে আছে। জি তো জি জি। আপনি ওগুলো দেখলে আপনি এটা পেয়ে যাবেন। আর আমাদের ধন- আগের ক্লাসের ভিডিও আছে দেখবেন রেকর্ডেড, ওখানে আমি বলছি। হ্যাঁ, হুম। তো এটা এটা খুব মানে জটিল বিষয় না। তো আপনি একটু যাক, দেখেন, আপনি নতুন তো। ধন্যবাদ আপনাকে ন- ইনফরমেশন দেওয়ার জন্য, হ্যাঁ, ধন্যবাদ। তো এই জন্য আপনার কাছে কঠিন মনে হচ্ছে। জি জি জি। হ্যাঁ, আপনি একটু ইউটিউব দেখেন, একটু ঘাটাঘাটি করেন, ওটা পেরে যাবেন। ঠিক আছে ভাই। আচ্ছা ভাই। আচ্ছা, আর কার কোনো কোশ্চেন আছে? জি, শাহরিয়ার ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাইয়া, আমি একটু জানতে চাচ্ছিলাম যে যেটা স্ক্যাল্পিং এর কথা বললেন, মাল্টি টাইম ফ্রেম, হ্যাঁ ওইখানে আপনার 5 মিনিট, 15 মিনিট, 30 মিনিট। হ্যাঁ। তো এখানে কোন কোন বিষয়গুলো আসলে বেশি অবজারভেশনে রাখা দরকার এই আচ্ছা মাল্টি টাইম ফ্রেম ইউজ আচ্ছা, করার ক্ষেত্রে? মাল্টি মানে একের অধিক, তাই না? জি জি। একের অধিক, তার মানে আমি একের অধিক নিতে পারি। তো এখন আমি এখন 5 মিনিটে ট্রেড করবো ধরেন। মাল্টি টাইম ফ্রেমের একটা বিষয় আছে, যেটা ক্লিয়ার করে। ধরেন আপনি হচ্ছে তীরন্দাজ, আপনি তীর মারেন।
তীরন্দাজ, এটা ধর আমরা টার্গেট, এটা টার্গেট। আচ্ছা, আপনি তীর যদি কাছে থেকে মারেন তাহলে তীরটা ইজিতেই হিট করবে তো মার্কেটে, আপনি হিট করতে পারবেন। কাছে থেকে মারলে তো হিট করা যাবে টার্গেট। আমি যদি দূরে থেকে মারি, আপনার কাজ হচ্ছে দূরে থেকে তীর মারা, তাহলে আপনার এখানে হিট করতে অনেক সমস্যা হবে। আচ্ছা, মাল্টি টাইম ফ্রেমটা বিষয়টা এরকমই, যে আমি 5 মিনিট মানে কি কাছে থেকে মারতেছি। 5 মিনিট মানে মার্কেটে খুব কাছে, অনেকে 1 মিনিটেরও কাছে বলে, আমি 1 মিনিটের কাছে বলি না। যে মার্কেটের 5 মিনিট মানে খুবই কাছে আছে, কাছ থেকে আপনি তীর মারতেছেন, এটা ইজি একটা বিষয়। আচ্ছা, যখন আপনি দূরে যাবেন, 15 মিনিটে যাচ্ছি, 30 মিনিটে যাচ্ছি, 1 আওয়ারে যাচ্ছি, এটা কিন্তু একটু কঠিন হবে, যে আমি দূরে থেকে তীর মারতে হবে, যে মার্কেটে অনেক দূরে আছে। আচ্ছা, এখন আমি তীরটা মারবো কিভাবে, টেকনিকটা কি হবে? যে আমি যে কাছে থেকে যেভাবে তীর মারবো, আমি দূরে থেকে একইভাবে মারবো, যদি মারি তাহলে কি তীরটা ঠিক মতো লাগবে? আচ্ছা, এখন আমি প্রথমত বলতেছি যে আমি কিভাবে ট্রেড করব, আমার স্ট্র্যাটেজি কি, এটা আমার ডেভেলপ করতে হবে, যে আমি ভাই এভাবে ট্রেড করব। সেটা আমি মিলাবো কোথায়, 5 মিনিট, 15 মিনিট, 30 মিনিটে মিলাবো, যে একই রকম হইলো কিনা। যখন হবে আমি তখনই ট্রেড করবো। এখন আপনার স্ট্র্যাটেজি কিংবা ট্রেডিং সিস্টেমটা কি, এটা এটা ডেভেলপ করতে হবে ভাই। কোন ভাই জানি কথা বলতেছিলেন? জি শারির ভাই। হ্যাঁ, আপনার একটা সিস্টেম কিংবা স্ট্র্যাটেজি ডেভেলপ করতে হবে, যে আমি এভাবে ট্রেড করতে চাই। তখন আপনি মাল্টি টাইম ফ্রেম মিলাবেন, যে আমি এভাবে ট্রেড করতে চাই, সবগুলাতে আছে কিনা। যখনই থাকবে তখন আমি ট্রেডটা করব। আচ্ছা, মাল্টি টাইম ফ্রেম করলে সুবিধা কি? সুবিধা হইতেছে সব টাইম ফ্রেম যখন একই সিগন্যাল দিবে, ওই সিগন্যালটা বেশি কাজ করে, ওইটা লস হওয়ার সম্ভাবনা কমে যায়, যে সব টাইম ফ্রেম একই রকম বলতেছে। তো এখন মাল্টি টাইম ফ্রেম বলছিলাম, যে আপনি যদি দূরে তীর মারবেন, আপনার তো এক্সপার্ট হইতে হবে না। এখন আমি মার্কেটে নতুন আসছি, আমি দূরে দূরে টাইম ফ্রেম ইউজ করতে পারবো না, পারবো? কারণ আমি তীরটা মারতেছি দূরে, তখন আমার নলেজ লাগবে, এক্সপিরিয়েন্স লাগবে। আমি নতুন আইসাই আমি আমি যদি বলি যে একটা লোক আজকে মার্কেটে আসছে, ডে ওয়ানে ট্রেড করবে, সে পারবে? পারবে না। কিন্তু আস্তে আস্তে তার এক্সপিরিয়েন্স হবে, তারপর তার টাইম ফ্রেমটা আস্তে আস্তে বাড়বে। তো এখন মাল্টি টাইম ফ্রেম হচ্ছে যারা মার্কেটে মোটামুটি 6 মাস থেকে 1 বছর ধরে আছেন, তাদের জন্য। যে হ্যাঁ, আমি 6 মাস থেকে 1 বছর আছে, আমার একটা স্ট্র্যাটেজি আছে, স্ট্র্যাটেজি ছাড়া আপনি মাল্টি টাইম ফ্রেম ইউজ করলে আপনার সমস্যা হবে। যে আমার একটা সিস্টেম আছে, যে আমি এইভাবে ট্রেড করব। তো সিস্টেম ডেভেলপ করার জন্য আপনার তো নলেজ লাগবে, যে আপনি ধরেন একটা সারা পৃথিবীর লোক যদি একই সিস্টেমে ট্রেড করে, তাহলে কি মার্কেট বাড়বে? সবাই একই জায়গাতে বাই করতেছে, একই জায়গাতে সেল করতেছে, মার্কেট তো বাড়বে না। তার মানে মার্কেটে আপনি যেখানে বাই করতেছেন, কেউ একজন সেল করতেছে, তার মানে তার সিস্টেমটা আলাদা। আপনি আবার যেখানে সেল করতেছেন, আরেকজন বাই করতেছে। তো এক একজন মানুষ একভাবে এক একটা সিস্টেম নিয়ে কাজ করে, সিস্টেমে ট্রেড করে। তো কেন করে, এটা আলাদা বিষয়। যে একটা মানুষের সিস্টেম এক এক রকম কেন, এটা আলাদা বিষয়, কিন্তু আলাদা আলাদা থাকে। তো মাল্টি টাইম ফ্রেমের জন্য আপনার একটা স্ট্র্যাটেজি ডেভেলপ করতে হবে ভাই। জি ভাই, জি বুঝতে পারছি। থ্যাংক ইউ। হ্যাঁ, আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? ইসমাইল ভাই? জি, ক্লোজ করে দিতে হ্যাঁ, পারেন। আমরা ক্লাস তাহলে শেষ করে দিই। তো সবাই ভালো থাকেন। আজকে আজকে আমার শেষ ক্লাস। হ্যাঁ, তো নেক্সট টাইম যদি আবার ক্লাস নেই, তখন আবার দেখতে হবে, ইনশাল্লাহ দেখা হবে। ইনশাআল্লাহ। তো সবাই একটু শিখে করবেন, লোভে পড়ে করেন না। ইমোশনে পড়লে কিন্তু আপনার অনেক টাকা লস হয়ে যাবে। আপনার নলেজ গেইন করে তারপরে করেন, এটা ব্যবসা। তো ব্যবসা করতে গেলে শিখতে হবে, সময় লাগবে, এটা একদিনে পারবেন না, একটু সময় নিয়ে করতে হবে, তাছাড়া আপনার লস হবে। তো বেশি লস করলে আবার মাথা হাওলা হয়ে যাইতে পারে, যেমন অনেক লস হয়ে গেছে ভাই, এই ফরেক্স হচ্ছে খারাপ, এটা জুয়া, এরকম কথা আপনি বলা শুরু করবেন। তো যাই হোক, তো শিখে শিখে করেন, অল্প অল্প করে করেন, তাহলে আপনি ব্যবসা করতে পারবেন, টিকে থাকতে পারবেন। আর এই ব্যবসা কোনো শেষ নাই, আপনি কত টাকা ইনকাম করতে চান, এটার কোনো শেষ নাই, কিন্তু আপনার নলেজ লাগবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, খুদা হাফেজ। আল্লাহ হাফেজ ভাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।